16 ডিসেম্বর বিজয় দিবস রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে এটিএসপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। টাইম স্কেল ও সিলেকশন গ্রেড ছাড়াই নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, ডিসেম্বরে বেতন নতুন কাঠামোতে। সৌদি নেতৃত্বে সামরিক জোটের নাম দেখে বিস্মিত পাকিস্তান, আলোচনা না করেই ঘোষণা, অভিযোগ ইসলামাবাদে। বিজয়ের আনন্দে মেতেছে দেশ, উড়ছে লাল সবুজ পতাকা, স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করে উন্নত স্বদেশ গড়ার প্রত্যয়। বিজয় দিবসের ঠিক আগের দিন মঙ্গলবার অষ্টম জাতীয় পে স্কেলে গেজেট প্রকাশ করেছে সরকার। পাশাপাশি সশস্ত্র বাহিনী সদস্যদের বেতন কাঠামোর প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। বহুল আলোচিত টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাদ রেখেই জারি করা হলো এই প্রজ্ঞাপন। নতুন বেতন কাঠামো আগের মতোই 20টি গ্রেড রয়েছে। মাসিক মূল বেতন সর্বোচ্চ 78,000 টাকা এবং সর্বনিম্ন 8,250 টাকা নির্ধারণ করা হয়েছে। মন্ত্রী পরিষদ সচিব ও মুখ্য সচিবের বেতন হবে 86,000 টাকা। সিনিয়র সচিবদের বেতন করা হয়েছে 82,000 টাকা। মূল বেতনের উপর বার্ষিক প্রবৃদ্ধি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তবে ভাতা বাড়বে আগামী বছরের জুলাই থেকে। সরকারি কর্মচারীদের জন্য বিজয় দিবসের শুভেচ্ছা হিসেবে এটা প্রকাশ করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। গেজেটটা প্রকাশ হচ্ছে কবে স্যার? আজকে আজকে হয়ে যাবে? হ্যাঁ আজকে হচ্ছে। আচ্ছা, মানে রাতেই হয়ে যাবে স্যার? এটা মেবি অলরেডি আউট। আচ্ছা, আরেকটা ছোট্ট দিয়ে জানা। আমি তো ভেবেছিলাম কালকে হবে। স্যার এটা কি বলবো স্যার? আমাকে স্যার আমাকে সেক্রেটারি বললো যে আজকে, আমি তো কালকে দিয়ে দিয়েছিলাম। অষ্টম জাতীয় পে স্কেলে গেজেট প্রকাশ করা হয়েছে। এই বিষয়ে কথা বলতে এখন আমাদের সাথে আছেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান এবং সাবেক মন্ত্রী পরিষদ সচিব জনাব আলী ইমাম মজুমদার। জনাব এম এ মান্নান, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিল করার নতুন বেতন কাঠামো ঘোষণার পরও সরকারি কর্মকর্তা কর্মচারীদের বড় একটি অংশ আপত্তি জানিয়েছিল। এগুলি পুনর্বহাল বা বিবেচনার আশ্বাসও দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে। এগুলিকে আর ফিরে আসবে কিনা, এগুলি না ফিরে আসলে কোনো ধরনের সংকট হতে পারে বলে আপনি মনে করছেন কিনা, জনাব এম এ মান্নান? ধন্যবাদ। আমি আপনাকে অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে চাই, সরকার তো অবশ্যই সকল বিষয়ে সব সময়, আমি বলে আসছি আগেও, সব কিছু আমাদের বিবেচনায় আছে এবং এটা কোনো বোবা খেলা সরকার নয়। আমরা জনগণের সরকার। যারা এর উপকারভোগী হবেন এই বেতন স্কেলের ফলে, তাদের যদি সঙ্গত এবং যুক্তিসঙ্গত কোনো আপত্তি থাকে বা বলার থাকে, তা আমরা সবসময় তা শুনবো। তবে আমরা মনে করি যে গত 3-4 মাস যাবৎ এই বিষয়টা বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমরা আমাদের সূক্ষ্মতম বিচারে বা আমাদের যে শ্রেষ্ঠ যেটা যুক্তি আছে আমাদের কাছে, আমরা মনে করি আমরা যেটা করেছি আখেরে শেষ বিচারে তাদের জন্য ভালো হবে। কারণ এটা অত্যন্ত প্রগতিশীল, ফরওয়ার্ড লুকিং এটা বেতন স্কেল এবং মানদাতার আমলের যেগুলো আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে কষ্ট হয়, বাস্তবায়নযোগ্য অনেক সময় নয় এবং অনেক সময় নানা ধরনের ঝামেলার সৃষ্টি হয়, সবাইকে দেওয়া যায় না, ইউনিভার্সালি অ্যাপ্লাই হয় না, সেগুলোর থেকে আমরা বেরিয়ে এসে একটা পরিষ্কার, ট্রান্সপারেন্ট, পরিচ্ছন্ন অবস্থায় এসেছি। সুতরাং আমি বিশ্বাস করি এটা সকলের জন্য মঙ্গলজনক হবে। তবে আবার বলতে চাই, সরকার অবশ্যই কারো যুক্তিসঙ্গত কোনো বিষয়ে বলার থাকে অবশ্যই শুনবে বলে আমি মনে করি। মাননীয় অর্থ প্রতিমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকেন। সাবেক মন্ত্রী পরিষদ সচিব জনাব আলী ইমাম মজুমদার আছেন আমাদের সঙ্গে। জনাব আলী মজুমদার, টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড বাতিল করায় যে আপত্তি উঠেছিল নতুন বেতন কাঠামো ঘোষণার সময়, সেই টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড ছাড়াই আসলে বেতন কাঠামো ঘোষণা করা হলো, সেটা আমাদের সে ব্যাপারে আপনার পর্যবেক্ষণ বা বিশ্লেষণ কি? সেটা কি আমাদেরকে খুব অসুবিধায় ফেলবে কিনা, জনাব আলী ইমাম মজুমদার? জনাব আলী ইমাম মজুমদার, আমরা আপনাকে খুব ভালো শুনতে পাচ্ছি না। জনাব আলী ইমাম মজুমদার এবং জনাব এম এ মান্নান, আপনাদের অনুমতি নিয়েই আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসি। দেখা যাক জনাব আলী ইমাম মজুমদারের কথা আমরা স্পষ্ট শুনতে পাই কিনা। এরপরে আমরা যে বিষয়টা জনাব মান্নান আপনার কাছে জানতে চাইব, প্রশ্নটি একটু করে রাখি যে রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে অভিযোগ ওঠে তারা কেন্দ্র থেকে তৃণমূলের উপর সিদ্ধান্ত চাপিয়ে দেন। নতুন বেতন কাঠামো তো এই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে কিনা? কারণ হচ্ছে যে নিচের পর্যায়ে সরকারি কর্মচারীদের চাহিদা সেভাবে বিবেচনায় নেওয়া হয়নি বলে কেউ কেউ অভিযোগ করছেন। আমরা একটা বিরতি নিচ্ছি। জনাব এম এ মান্নান, জনাব আলী ইমাম মজুমদার ফিরছি তারপরেই।
আমাদের সাথে অর্থ প্রতিমন্ত্রী জনাব এম এ মান্নান আছেন। জনাব মান্নান, প্রায় এই অভিযোগ দেখা যাচ্ছে যে তৃণমূলের সিদ্ধান্ত রাজনৈতিক নেতারা তৃণমূলের উপর চাপিয়ে দেন, কেন্দ্র থেকে নতুন বেতন কাঠামোতে এই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে কিনা নিচের পর্যায়ে সরকারি কর্মচারীদের বিবেচনায় নেওয়া হয়নি বলে অনেক অভিযোগ করছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে দাবি ছিল, যে দাবি আপনার কাছেও আপনাদের কাছেও অনেকবার এসছে, সেই দাবিও আসলে খুব বেশি বিবেচনায় নেওয়া হয়নি বললেই হয়। এ বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি? ধন্যবাদ। তৃণমূলের সঙ্গে যে রাজনীতিক একটা বিষয় তুললেন, এই উদাহরণটা আমি এখানে সঠিক নিচ্ছি না, কারণ এখানে কোনো রাজনৈতিক বিষয় নয়। চাকরি করেন, প্রজাতন্ত্রের চাকরি যারা করেন তাদেরকে প্রজাতন্ত্রের বাজেট থেকে বেতন দেওয়া হবে, সুতরাং এটা নিয়ম অনুযায়ী হচ্ছে। আপনি লক্ষ্য করবেন যে আমরা এই বেতন কাঠামোটা ঘোষণার আগে একটা বেতন কমিশন গঠন করা হয়েছিল এবং সেই কমিশনে যারা সম্পৃক্ত তাদের প্রতিনিধি ছিলেন, সম্মানিত শিক্ষক বৃন্দ ছিলেন, আরও বিভিন্ন পেশার লোকরা ছিলেন এবং এরা কাজটা সেরে একটা প্রতিবেদন দিয়েছেন। সেই প্রতিবেদনের ভিত্তিতে কিন্তু আমরা বেতন স্কেল ঘোষণা করেছি। প্রত্যেকে সমান খুশি হবেন এটা আমরা হয়তো মানতে বা বুঝতে পারছি না, কারণ এটা কখনো হয় না। আর যে বিষয়গুলো আপনি বললেন যে আমরা চাপিয়ে দিই, এইটা বোধহয় ঠিক নয়, কারণ সার্বিকভাবে দেখেন এই স্কেলটা মোটামুটি বেতনটাকে প্রায় 80-90 ভাগ বাড়িয়ে দিয়েছে। এটা বিশাল পদক্ষেপ। অনেকগুলো বিষয় আমরা মানধাতার আমলে, ব্রিটিশ আমলের ছিল, যেমন ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 যেগুলো অবমাননাকর, সেগুলোকে আমরা ঝেড়ে মুছে ফেলে দিয়েছি। গেজেটেড, নন গেজেটেড কিছু বৈষম্যমূলক কথা, সেগুলোকে আমরা ঝেড়ে মুছে ফেলে দিয়েছি। গেজেটেড, নন গেজেটেড কিছু বৈষম্যমূলক কথাবার্তা ছিল, সেগুলোকে আমরা পেছনে ফেলে এসেছি। আমরা পেনশনের বিষয়টাকে আমরা উদারীকরণ করেছি, অন্যান্য বিষয়গুলোকেও আমরা নানাভাবে এটাকে ইমপ্রুভ করার চেষ্টা করেছি। সুতরাং একটা বেতন স্কেলকে আপনি যদি সার্বিক বিচারে দেখেন, আমরা মনে করি একটা চমৎকার কাজ এটা হয়েছে। এবং আপনি লক্ষ্য করবেন যে যাদের বিষয়টা আপনি বললেন, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং অন্যান্য যারা, তাদের সঙ্গে কিন্তু আমরা আলোচনা করেছি, তারাও ওই কমিটিতে ছিলেন। এরপরে এই যে টাইম স্কেল আর সিলেকশন গ্রেড, আমরা তো আগাগোড়া বলে এসেছি যে আমরা মনে করি এর বদলিতে আমরা যে ব্যবস্থা করেছি যে প্রতি বছর 15 গ্রেড পর্যন্ত, যেটির উপরে 5টা বাদ দিয়ে প্রতি বছর অটোমেটিকলি 5% করে ইনক্রিমেন্ট চক্রবৃদ্ধি হারে বাড়বে। আগে 120 টাকা, 130 টাকা ইবি, এফিসিয়েন্সি বার ইত্যাদি নানা বাধা ছিল, এগুলোকে উঠিয়ে দিয়েছি আমরা। উঠিয়ে দিয়ে আমরা 5% হারে প্রতি বছর আমরা বাড়িয়ে যাচ্ছি। সুতরাং চক্রবৃদ্ধি হারে এইটা একসময় গিয়ে যেটা আপনি লস বলছেন তার চেয়ে বেশি যাবে। আর টাইম স্কেল সম্বন্ধেও আজকে মাননীয় অর্থমন্ত্রীর আপনি কাগজে বিবৃতি দেখেছেন, আমরা যাদের বেতন পরিবর্তন হবে না, মানে প্রমোশন পাবেন না, প্রতি 10 বছরে যদি একজন কেউ প্রমোশন না পায় এবং তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা বা অন্যান্য কোনো বিষয় না থাকে, তাহলে তাকে আমরা অটোমেটিক্যালি উপরের স্কেলে আমরা তাকে তুলে নিব। এটা একটা তার জন্য বিরাট উল্লম্ফন হবে যে যদিও সে প্রমোশন পেল না। ঠিক তেমনি এই ব্যক্তি বা যদি আরও 6 বছর পর দেখা যায় আরও কোনো পোস্ট নাই বা এইরকম টেকনিক্যাল কারণে বাদ পড়েছে, তাকেও আমরা আর অন্য স্কেলে নিয়ে নিব। সুতরাং লসটা যেভাবে দেখা হচ্ছে সেভাবে নয়। জনাব এম এ মান্নান, একটি বিষয় নিয়ে এখন সবার অনেক আগ্রহ যে ডিসেম্বরের বেতন নতুন কাঠামোতে দেওয়া হচ্ছে, মানে ডিসেম্বরে অর্ধেক পাবে এরিয়ার এবং জানুয়ারির বেতনের সঙ্গে অর্ধেক পাবে। আজকের খবরে আমরা যা পড়লাম, জুলাই থেকে নভেম্বর পর্যন্ত বেতনের যে বাড়তি অংশ, যেটিকে ভাতা বলছি আমরা, সেটি বলা হচ্ছে যে জুলাই মাসে দেওয়া হবে। সেই ব্যাপারে কি আপনাদের প্রস্তুতি আছে না, মানে জুন বা জুলাই মাসে এসেও আবার এটি আবার একটু পিছিয়ে যেতে পারে? সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা প্ল্যানটা কিভাবে করবেন আসলে? না পিছাবা না না না, ধন্যবাদ। এটা ভয়ের কোনো কারণ নেই, আমাদের বাজেটের সংস্থান রেখেই আমরা এইটা এগোচ্ছি। আর দুবারে দেওয়ার বিষয়টা পরিষ্কার আমরা বলেছি, কোনো ক্ষতি হচ্ছে না, শুধু দুইটা স্ট্যাগার্ড মধ্যে দুবারে একবার না দিয়ে দিচ্ছি। এটা ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনের প্রশ্ন, একবারে চাপটা হয়তো নানা কারণে একবার না নিয়ে দুইবারে, তার তো কোনো ক্ষতি হচ্ছে না। যিনি পাবেন তিনি পাবেন, শুধু একবার পেলেন এই প্রথম 5 মাস পাবেন ডিসেম্বর মাসে, আর পরে 7 মাস পেয়ে যাবেন গিয়ে আগামীতে। আর জুলাই মাসে আগামী বছর গিয়ে পুরোটাই রেস্টোর হয়ে যাবে। আর এখন যেটা পাবেন সেটা আগের ভাতা অনুযায়ী পাবেন, এটা তো আমরা আগেও বলেছি। পে স্কেলে যা যা বলা আছে পে কমিশনের, সেইগুলোকে আমরা কিছু অ্যাডজাস্টমেন্ট করেছি আলোচনার মাধ্যমে,
যারা এর সঙ্গে সম্পৃক্ত, যারা উপকৃত হবেন। আর অনেকগুলো আমরা প্রায় বেশিরভাগই আমরা কমিশনের রিপোর্টগুলোকে আমরা সরাসরি নিয়েছি বলে আমি মনে করি। সুতরাং যারা এইটাকে ভয় পাচ্ছেন বা মনে করছেন যে আমরা বাকিটা পুরো করব না, আমি আশ্বস্ত করতে চাই যে এইটা আমি অন্তপক্ষে বলবো দুর্ভাগ্যজনক। একটা নির্বাচিত সরকার এই ধরনের একটা উন্নত মানের কাজ করবে, একটা ভালো পে স্কেল দিবে, উদার সবাই স্বীকার করেছেন। এখন যদি সামান্য খুঁটিনাটি দাড়ি কমার জন্য এইটাকে এইভাবে বিচার করতে চায় কোনো মহল, সেটাকে আমরা মনে করবো যে আমাদের জন্য এটা ইতিবাচক নয়, দেশের জন্য ইতিবাচক নয়। এবং যারা এটা করার চেষ্টা করছেন আমরা মনে করবো যারা রাজনৈতিক বিচারে এটা করছেন। জনাব মান্নান, আমি সর্বশেষ বেতন কাঠামোর বাইরে একটি অন্য প্রশ্ন করতে চাই। সরকার যেসব ব্যবসাগুলি করছে, সরকারের সেবামূলক কাজগুলির কথা বলছি না, সরকার যেসব ব্যবসায় অংশগ্রহণ করছে সেই সব ব্যবসাগুলি লাভজনক হওয়ার, একদিনই তো সেটি লাভজনক হওয়া সম্ভব না, কিন্তু লাভজনক হওয়ার গ্রাফটি আপনার পছন্দ সই হচ্ছে কিনা, অর্থ পরিকল্পনা দুটি দায়িত্বে আপনি আছেন, সেই বিবেচনায় আমি বলছি। সরকার যে ব্যবসাগুলি করছে সেই ব্যবসার ক্ষেত্রে সরকারের লাভ যে গ্রাফ, যে রেখা, সেটি আপনাকে সন্তুষ্ট করছে কিনা আসলে? ওকে, ব্যক্তিগতভাবে আমার নিজের থেকে বলছি, আমি ব্যক্তিগতভাবে মনে করি এখানে আমার ঘাটতি আছে। আমার ঘাটতি আছে, নানা কারণও আমার জানা আছে, হয়তো বা আমি আমার মতে বুঝি, আরও ভালো যারা অভিজ্ঞতারা বলতে পারবেন। কিন্তু একটা জিনিস এটা বলার প্রয়োজন, লাভের জন্য কিন্তু সরকার সবসময় সকল ব্যবসাতে নামে না। কিছু কিছু ব্যবসা লাভ এবং কল্যাণ দুটোই আছে। যেমন ধরুন রেলের একটা যে ব্যবসা, এখানে লাভের প্রয়োজন, আবার নিম্ন আয়ের মানুষ যাতে কম পয়সায় ট্রাভেল করতে পারে বিভিন্ন জায়গায়, তার একটা প্রশ্ন আছে। যেমন ধরুন আপনার আরেকটা ব্যবসা যদি আপনি নেন, বিমানের ব্যবসা ধরুন, আমরা বাংলাদেশ বিমানকে আমরা সারা বিশ্বে আমাদের ফ্ল্যাগ নিয়ে চলার জন্য আমরা তাকে দিচ্ছি, দেশের ভিতরে বিভিন্ন জায়গায় সে ফ্লাই করছে। সুতরাং সেখানেও আমরা সবসময় শুধু যে লাভটাই দেখবো তা নয়। তবে হ্যাঁ, আবার বলি, বর্তমান যে অর্থনীতি আমাদের সারা বিশ্বের সঙ্গে আমরাও তাল মিলিয়ে চলছি, একটা উন্নত পর্যায়ে যাচ্ছি, বাজার অর্থনীতিকে আমরা প্রাধান্য দিচ্ছি। সেখানে শেষ বিচারে কিন্তু দীর্ঘদিন অনন্তকাল আমরা এটাকে ক্ষতি পুষে নিতে পারবো না, আমরা এখান থেকে বেরিয়ে আসতেই হবে। তার জন্য আমাদেরকে দুটা দৃষ্টিভঙ্গি লাগবে। আমাদের যে সংস্থাগুলোকে আধুনিক যুগের সঙ্গে তাল মিলাবার সুযোগ দিতে হবে, এবং আমাদের যারা এই কল্যাণ পাচ্ছেন এই কল্যাণটাকে ডিস্টার্ব না করে, ভর্তুকির মাধ্যমে কল্যাণ পাচ্ছেন অথবা অন্যভাবে, সেইটাকে একবারে আমরা সরিয়ে ফেলতে পারছি না। সুতরাং লাভের গ্রাফটা আপনি ঠিক উপরের দিকে দেখবেন না, এটাকে একটু ফ্ল্যাট দেখছেন, কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠছে। কিছু ক্ষেত্রে তো লাভের গ্রাফ একদম মানে রকেটের গতি আছে, দেখা যাচ্ছে যে, কারণ ক্রুড অয়েলের দাম $36 আসার পরও ব্যারেল প্রতি আপনারা 100 টাকা দাম দিয়ে তেল বিক্রি করছেন। সেই বিষয়ে নিশ্চয়ই আপনি খুব খুশি, জ্বালানি তেলে আপনি অনেক বেশি দামে বিক্রি করছেন এখন। না, আমি খুশি দুঃখের কোনো ব্যাপার না। আমি একজন পাবলিক সার্ভেন্ট, মন্ত্রী হই আর যাই হই, আমরা আমাদের আইনের মাধ্যমে, আমাদের বিধিবিধানের মাধ্যমে, বাজেটের মাধ্যমে আমাদের চলতে হবে। মহান সংসদে বাজেট পাস হয়েছে। হ্যাঁ, আমরা হঠাৎ করে একটা উইন্ডফল যেটাকে বলা হয় ইকোনমিক্সে আমরা পেয়ে গেছি, বিশ্ববাজারে তেলের মূল্য পড়ার ফলে। তেল তো আমাদের সামগ্রী নয়, এটা বিশ্বের অন্যান্য দেশের সামগ্রী। এখন হঠাৎ করে পেয়ে, এর আগে যে এতগুলো বছর আমরা আমাদের অভ্যন্তরীণ বাজেট থেকে ভর্তুকি দিয়ে এইটা চালালাম, এবং যারা উপকৃত হলেন অকটেন, পেট্রোলিয়াম প্রোডাক্ট এই হাই ইয়ের জন্য বা বিদ্যুৎ ব্যবহার করে, তাদের কাছে আমার প্রশ্ন, তারা যে এত বছর ভর্তুকির যে লাভটা ভোগ করলেন সেটা কি তারা অস্বীকার করবেন? এবং এখন যে সামান্য একটুকু আমাদের সাশ্রয় হচ্ছে, এটা দিয়ে যে আমাদের ভর্তুকির খাত থেকে বেরিয়ে আসার যে একটা সুযোগ পাওয়া গেছে সামান্যতম হলেও, সেটা যদি আমরা গ্রহণ করি, সেটাকে অন্যায় মনে করবেন? শেষ বিচারে রাষ্ট্রটা আমাদের সকলের, সরকারে যারা আমরা আছি এবং যারা উপকারভোগী, আমরা সকল এক নৌকায় আমরা চড়ছি। সুতরাং এইভাবে ঠিক দেখা ঠিক হবে না যে আমরা এখানে একটা অহেতুক লাভ করছি। এটা আমাদের ব্যবসা মোটেও নয়, সরকার কোনো ব্যবসায়ী সংস্থা নয়। না, সেটি ঠিকই আছে, অহেতুক লাভ করছে না, কিন্তু আমাদের এই কম তেলের দামের সময় আমাদের তেলের বেশি মজুদ রাখার যে কথাটি বিপিসি বারবারই বলে আসছিল, যে তাদের তেলের সংরক্ষণের জায়গাটি বাড়ানোর জন্য আরো কিছু বাজেটে প্রভিশন থাকলে হয়তো আমরা এই বিশ্ববাজারের এই মন্দাটার সুযোগটা আর একটু বেশি করে নিতে পারতাম। কারণ বাংলাদেশে 3 মাসের বেশি তেল মজুদ করার ক্ষমতা বাংলাদেশের নেই, আপনি জানেন। সেটি আরো অনেক দিন আগে থেকে বিপিসি আসলে বলে আসছিল যে তাদের তেলের সংরক্ষণ বাড়ানো দরকার। এই ব্যাপারেও নিশ্চয়ই আপনি ভেবেছেন মাননীয়
প্রতিমন্ত্রী। দেখেন, এই তেলের ব্যাপারে সংরক্ষণ, পরিবহন এবং এটাকে রিফাইনিং বলে, যেটি আমরা বাংলায় কি বলবো, এটাকে পরিশোধন। রিফাইন করা যেটাকে বলা হয়, পরিশোধন, এই তিনটা ব্যাপার অত্যন্ত কমপ্লেক্স। এটা পরিশোধন, এটাকে ওভারনাইট 2 মাসে 3 মাসে করা সম্ভব নয়। আর আরবরা বা বিশ্ব ওপেক যে তেলের দাম হঠাৎ করে এরকম করে একবার নেমে যাবে, এটা জানার ক্ষমতা আমার তো ছিলই না, আরও খুব কম লোকেরই ছিল বা হয়তো কারোই ছিল না। সুতরাং হঠাৎ করে যে আমরা সংরক্ষণের ব্যবস্থা করে ফেলবো, পরিশোধনের ব্যবস্থা করে ফেলবো, এটা সঠিক নয়। আপনি জানেন আমরা দ্বিতীয় বর্তমান পরিশোধনাগার যেটা আছে আমাদের অত্যন্ত পুরনো, এটাকে বিএমআরই করার জন্য আমরা কাজে হাত দিয়েছি। বর্তমানে যা পরিশোধন হচ্ছে তার থেকে প্রায় দ্বিগুণ আমরা পরিশোধন করতে পারবো। নতুন পরিশোধনাগার স্থাপনের জন্য আমরা অলরেডি প্রকল্প আমরা তৈরি করেছি। এছাড়া আমরা সমুদ্রের মধ্যে আমরা তেল পরিশোধনাগার এনে তেল রেখে সেটাকে পাইপ দিয়ে নিয়ে এসে পরিশোধন করার ব্যবস্থা আমাদের হাতে আছে। তবে প্রত্যেকটা জিনিস দুইটা ব্যাপার, একটা হলো আমাদের অর্থ, এখানে সবটাই কিন্তু বিদেশি অর্থের প্রয়োজন, টেকনোলজি বিদেশি, জ্ঞান বিদেশি, সম্পদটাও বিদেশি। সুতরাং এখানে আমাদের একটা ঘাটতির প্রশ্ন আছে। আর দ্বিতীয় যেটা হলো, সকল কিছুর জন্য আমাদেরকে একটু সময় না দিলে বা বাজেটকে অ্যাডজাস্ট করে নিয়ে আসার সুযোগ না পেলে আমাদের পক্ষে ওভারনাইট করা সম্ভব হবে না। আর তেল এমন এক জিনিস যে ওর জন্য যদি স্পেশাল আধার না থাকে, তাকে যেখানে ইচ্ছা চালের গুদামে বা অন্য গুদামে আমি রাখতে পারবো। জনাব এম এ মান্নান, আপনাকে অনেক ধন্যবাদ।